দিনের বেলায় যেখানে সূর্যের তাপে বালি আগুনের মতো জ্বলে ওঠে আর রাত নামলেই চারপাশে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর নীরবতা, সেই মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে এক পুরনো কাঁচা মাটির ঘর। মনে হয় বহু বছর ধরে কেউ এখানে পা রাখেনি। এই ঘরে একাই বাস করেন রহিম শাহ নামের এক বয়স্ক ফকির। ফাটা মাদুর, কয়েকটা মাটির কলস আর এক কোণে পুরনো প্রদীপ, এটাই তার সঙ্গী। বছরের পর বছর এই নির্জন মরুভূমিতে কাটিয়েছেন তিনি। সেই রাতে মরুভূমির হাওয়ায় শেয়ালের হুক্কা হুয়া গুমরে গুমরে বাজছিল। ঘরের জানালার ফাঁক দিয়ে বালির ঝড় ঢুকে দেয়ালকে আঁচড় দিচ্ছিল। ফকির গভীর ঘুমেছিলেন। হঠাৎ দরজায় কড়াঘাতের শব্দ। ফকির চমকে উঠলেন। মনে মনে বললেন, এত রাতে, এত দূরের মরুভূমিতে কে এলো আমার দরজায়? দরজার কাছে গিয়ে দাঁড়াতেই তিনি অনুভব করলেন শীতল বাতাসের সঙ্গে একটা অচেনা গন্ধ আসছে। তিনি ধীরে ধীরে দরজার কপাট খুললেন। দরজা খোলা মাত্রই চোখে পড়ল দুজন যুবতী মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তাদের পোশাক ছেঁড়া, শরীর ক্লান্ত, মুখে আতঙ্কের ছাপ। তাদের চোখ যেন অনেক কথা বলতে চাইছে। প্রথম মেয়েটির হাতে নীল রঙের ওড়না। সে কাঁপা কণ্ঠে বলল, আমরা কাফেলার সঙ্গে বসরার দিকে যাচ্ছিলাম, কিন্তু বালির ঝড়ে পথ হারিয়েছি। রাত নামছে, মরুভূমিতে আমরা আর এক পা চলতে পারব না। আপনি কি দয়া করে আমাদের এক রাত আশ্রয় দেবেন? ফকির চুপ করে দাঁড়িয়ে রইলেন। তিনি তাদের দিকে তাকিয়ে মনে এক অদ্ভুত অনুভূতি টের পেলেন। তারপর ধীরে বললেন, এই মরুভূমি রাতে দানবের মতো হয়ে যায়। ভেতরে এসো, এই রাতটা আমার ঘরে কাটিয়ে দাও। মেয়েরা কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ল। ঘরের ভেতরটা ছোট। এক পাশে মাটির দেওয়ালে ফাটা দাগ, আরেক পাশে একটি প্রদীপ মৃদু আলো ছড়াচ্ছে। বাইরে হাওয়ার শব্দ এখনো ভয়ঙ্করভাবে বাজছে। দুজন মেয়ে একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল। নীল ওড়না পরা মেয়েটি বলল, এই লোকটা আমাদের অদ্ভুতভাবে দেখছে, আমার ভালো লাগছে না। এই কথা শুনে লাল চুড়ি পরা মেয়েটি বলল, চুপ করো, রাতটা কাটুক, ভোর হলে আমরা চলে যাব। ফকির চুপচাপ বসে তাদের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে এমন এক দৃষ্টি যেন বহু বছর পর কোনো আলো পেয়েছেন, কিন্তু সেই দৃষ্টির গভীরে লুকিয়েছিল এক অদ্ভুত রহস্য। বাইরে মরুভূমির হাওয়া জানালার ফাঁক দিয়ে শীষের মতো শব্দ তুলছে। ঘরের ভিতর নিস্তব্ধতা। রাত বাড়তে থাকে। ফকির মাদুরে শুয়ে আছেন, কিন্তু ঘুম তার চোখে আসে না। তিনি একবার মেয়েদের দিকে তাকান, একবার ছাদের দিকে। মনে মনে বললেন, এতদিন ধরে এই ঘর ফাঁকা ছিল, আজ যেন এই মরুভূমি আমার ভাগ্য খুলে দিয়েছে। এদিকে নীল ওড়না পরা মেয়েটি ঠিক ঘুমাতে পারছিল না। সে অনুভব করল কেউ তার দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে চোখ মেলতেই দেখল ফকির বিছানায় শোয়েনি, বরং ঘরের মাঝখানে দাঁড়িয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন। মেয়েটি হঠাৎ উঠে বসল। কি হয়েছে? এখানে দাঁড়িয়ে কি করছো? ফকির চমকে উঠে মৃদু হাসি দিয়ে বললেন, কিছু না, তোমার ঠান্ডা লাগছে মনে হলো, তাই কম্বল দিতে এসেছিলাম। মেয়েটি বিরক্ত স্বরে বলল, ধন্যবাদ, কিন্তু দয়া করে আপনার জায়গায় যান। ফকির ধীরে ধীরে নিজের মাদুরে ফিরে গেলেন, কিন্তু তার চোখে ঘুম এলো না। রাতের নিস্তব্ধতা, মরুভূমির অন্ধকার আর ফকিরের অদ্ভুত দৃষ্টি সবকিছু মিলিয়ে ঘরে তৈরি হল এক অস্বস্তিকর পরিবেশ। ভোর হতে না হতেই মেয়েরা উঠে দাঁড়াল। তারা ব্যাগ গুছিয়ে বলল, আমরা এখনই রওনা হব। ফকির মাটির কলস থেকে পানি খেতে খেতে বললেন, না, এখন মরুভূমি পাড়ি দেওয়া ঠিক হবে না। আজ আর একটা রাত থাকো, কাল কাফেলা এলে আমি তোমাদের পাঠিয়ে দেব। মেয়েরা একে অপরের দিকে তাকিয়ে দ্বিধায় পড়ল। তাদের মনে হচ্ছিল এ লোকটাকে বিশ্বাস করা ঠিক হবে কিনা, কিন্তু মরুভূমির বিপদ মাথায় রেখে তারা আবার থাকার সিদ্ধান্ত নিল। ফকির ঠোঁটে এক হালকা হাসি ফুটিয়ে বললেন, ঠিক করেছ, রাতে মরুভূমি জানোয়ারদের চেয়েও ভয়ঙ্কর। তারপর তিনি আবার সেই গভীর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইলেন। মেয়েরা বুঝতে পারছিল
এ লোকটির চোখে অদ্ভুত কিছু আছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সেই দুই মেয়ে আবার বেরিয়ে পড়ল মরুভূমির পথে। ফকির দরজায় দাঁড়িয়ে শুধু বলল, যদি কখনো পথ হারাও, এই দরজা আবার খুলে থাকবে। কথার মাঝে এক ধরনের ওজন ছিল, যেন কোনো অতীতের ব্যথা লুকিয়ে আছে। মেয়েরা মাথা নেড়ে এগিয়ে গেল, কিন্তু কয়েক মাইল যাওয়ার পরই আবার বালির ঝড় শুরু হলো। আকাশ কালো, বাতাস এমনভাবে ছুটছে যেন মরুভূমির রাগে আগুন লেগেছে। দুই মেয়ে ঘুরে ফিরে আবার সেই কাঁচামাটির ঘরের সামনে এসে দাঁড়ালো। ফকির দরজা খুলেই বলল, আমি জানতাম তোমরা ফিরে আসবে। তার চোখে এবার একটু আলাদা আলো। মেয়েরা ক্লান্ত গলায় বলল, আমরা কিছু লুকোচ্ছি না, কিন্তু কিছু জানাতে পারবো না। ফকির শুধু মৃদু হাসল, সবকিছু জানার দরকার নেই, কিছু সময়ে বোঝাটাই যথেষ্ট। রাত বাড়তেই ফকির এবার একটু নির্জনে বসে, হাতে পুরনো একটি চামড়ার ব্যাগ, যেটা কখনো খুলতে দেখা যায়নি। ভেতর থেকে বের করল এক ফালি ময়লা কাগজ, আরেকটি ছোট চিঠি। চিঠিতে লেখা, যদি তারা আবার ফিরে আসে, তাদের বিশ্বাস করো, ওরা নিষ্পাপ নয়, কিন্তু নিঃস্ব নয়। ফকিরের চোখ জলে ভিজে গেল। এদিকে ঘরের কোণে বসে থাকা এক মেয়ে ধীরে ধীরে কান্না চাপতে পারল না। তাকে দেখে অন্য মেয়ে কাছে এসে ফিসফিস করে বলল, তুই যদি ভেঙে পড়িস, সব শেষ হয়ে যাবে। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, আমি আর পারছি না, ওই রাতটা চোখ থেকে সরছে না। ফকির সেটা শুনে ফেলল। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, কে তোমাদের সেই রাতের সাক্ষী? কে সেই মানুষ যার জন্য আজ তোমরা পালিয়ে বেড়াও? মেয়েরা চুপ। তাদের চোখে যেন কোনো একটা ছায়ার স্পষ্ট প্রতিচ্ছবি ভেসে উঠল। হঠাৎ দরজায় আবার টোকা, একইভাবে 3টে টোকা, একই শব্দ, যেমন আগের রাতেও এসেছিল। তিনজনে চমকে উঠল। মেয়েরা ফকিরের পেছনে গিয়ে দাঁড়ালো। ফকির ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। তার মুখে অদ্ভুত শীতলতা। এইবার আর কোনো ভয় নেই, কিন্তু ছিল নিশ্চিত প্রস্তুতি। দরজা খুলতেই বাইরে কেউ নেই, শুধু বালির উপরে লেখা একটি বাক্য, তোমাদের সময় শেষ হয়ে আসছে। ফকির পেছনে ফিরে তাকালো, মেয়েদের দিকে চেয়ে বলল, তোমাদের যা লুকাতে হয় আজ রাতে আমাকে বলতে হবে, না হলে এই মরুভূমি তোমাদের গিলে ফেলবে। মেয়েরা এবার আর চুপ থাকল না। ছোট মেয়েটি ধীরে ধীরে বলে উঠল, আমরা যে মরুভূমি থেকে পালিয়ে আসছি, সেটা আসলে একটা লোকালয় নয়, ওটা ছিল শয়তানের খেলা। সে রাতে আমি ঘুমাতে পারিনি। মনের ভিতরে অস্থিরতা, অজানা একটা কাঁপুনি, যেন কিছু একটা ছায়ার মতো ঘোরাফেরা করছিল ঘরের চারপাশে। অদৃশ্য, অথচ যেন খুব কাছে। রাতটা গভীর হচ্ছিল, বাতাস ছিল স্তব্ধ। মরুভূমির বুকটা যেন কেউ চেপে ধরেছিল। আমি বলেছিলাম ওদের, তোমরা ঘুমিয়ে পড়ো, আজকের রাতটা খুব গভীর হবে। বড় মেয়েটা কিছু না বলে মাথা নাড়ল। ছোট মেয়ের চোখে ঘুম নেই। ঘরের বাইরে আচমকা পায়ের শব্দ। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, চোখ কুঁচকে তাকালাম, কিন্তু কেউ নেই। বাতাস আবার বয়ে যাচ্ছে, তবে এবার বাতাসে এক অজানা গন্ধ, কোনো পুরনো কাফনের কাপড় যেন। ছোট মেয়ে ফিসফিস কণ্ঠে বলে উঠল, সে এসে গেছে, আমি তার নিঃশ্বাস টের পাচ্ছি। বড় মেয়ে চমকে উঠে বলল, কার কথা বলছো তুমি? ছোট মেয়ে কাঁপা গলায় বলল, যে আমাদের রক্ত দিয়ে ডাকত, যার কণ্ঠ শুনলেই শরীরটা বরফ হয়ে যেত। ফকির মনে মনে বলল, আমি বুঝতে পারলাম, ওরা কেবল কারো থেকে পালায়নি, ওরা কাউকে নিয়েও এসেছে। হঠাৎ দরজায় 6 বার ঠকা। ঘরের বাতি নিভে গেল। তিনজনে নিঃশব্দ, কিন্তু দেয়ালের ছায়ায় দেখা গেল একটা দীর্ঘ ছায়া নড়ে উঠেছে। আমি এগিয়ে গেলাম দেয়ালের দিকে, হাত রাখলাম। দেয়ালটা ঠান্ডা, বরফের মতো। আঙুল সরাতেই দেখি রক্ত দিয়ে লেখা আছে, তুমি চেয়েছিলে তাদের মুক্তি, কিন্তু দামে প্রস্তুত হও,
বড় মেয়ে ফিসফিস করে বলে উঠল, ও কি আমাদের খুঁজে পাবে না? ফকির ধীরে বললেন, যে অন্ধকারের হাত ধরে কেউ পালায়, সে অন্ধকার একদিন হাত ছাড়ে না। রাত তখন আরো গভীর। বাইরের মরুভূমিতে হঠাৎ আগুন জ্বলে উঠল, কিন্তু সে আগুনের ধোঁয়া নেই, তাপ নেই। তিনটি ছায়া সেই আগুনের চারপাশে ঘুরছে। ছোট মেয়ের গলা ফিস ফিসে, তারা এসেছে, তারা আবার ডাকছে আমাদের। আমি তখন বসে পড়লাম, নামাজে বসার মতো ভঙ্গিতে, চোখ বন্ধ করে পড়ছিলাম কিছু। আমার গলার স্বর ধীরে ধীরে জোরালো হচ্ছিল। ওই তিনটি ছায়া ঘরের দিকে এগিয়ে আসছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আজিম। আমার কণ্ঠে ধ্বনি উঠল, দেয়াল কাঁপতে লাগল, বাতি আবার জ্বলে উঠল। ছায়াগুলো থেমে গেল। ছোট মেয়ের চিৎকার, না দাদা, আমি আর পারছি না, ওরা আমায় টানছে, ওরা বলেছে আমার রক্তই দরকার। বড় মেয়ের কান্না আর চিৎকার, না তুই যাবি না, আমি তোদের ছাড়ব না। হঠাৎ একটা ঝড়ের মতো ধাক্কা লাগলো ঘরে। ছোট মেয়েটা ঘরের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি তার গায়ে পানি ছিটিয়ে পড়তে লাগলাম। বাইরে এখন আর তিনটি নয়, শুধু একটি ছায়া। এই ছায়ার মুখ স্পষ্ট না হলেও তার দৃষ্টি যেন ভেদ করছিল আমাদের ঘর। ছায়ার গলা দূর থেকে ভেসে আসে, একটি আত্মা, একটি চুক্তি, মুক্তি পেতে হলে দিতে হবে। আমি নিচু গলায় বললাম, এই রাত শেষ না হলে আমরা শেষ হব। তো রাত তখন শেষ হতে চলেছে, কিন্তু অন্ধকার তখনও চুপ করে বসে তার সময়ের অপেক্ষায়। সকাল তখন মাত্র কয়েক কদম দূরে, কিন্তু ঘরের ভেতর ঘড়ির কাঁটা যেন থেমে আছে। ছোট মেয়েটার ঠোঁট কাঁপছে। সে ধীরে চোখ মেলে বলল, দাদা, ওর সঙ্গে কথা বলি? আমি থমকে গেলাম। এই প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না। বড় মেয়েটি কাপা গলায় বলল, তুই পাগল, ওর সঙ্গে কথা বললে তো তোর। কিন্তু ছোট মেয়েটি উঠে দাঁড়াল। তার চোখে এক ধরনের অদ্ভুত শূন্যতা। সে দরজার দিকে এগিয়ে গেল। ঘরের বাইরে সেই ছায়া এখনো দাঁড়িয়ে, নড়ছে না, ডাকে না, কাঁদে না, শুধু চেয়ে আছে। আমি বললাম, একটা দাগ আছে তোমাদের কারো শরীরে, যেদিন ওরা প্রথম এসেছিল। বড় মেয়েটি চোখ বড় বড় করে বলল, দাগটা আমার গলায় ছিল, একটা লাল দাগ, যেটা হঠাৎ একদিন চলে গিয়েছিল। আমি বললাম, দাগ কখনো যায় না, ওটা শুধু ঘুমিয়ে পড়ে। ছোট মেয়েটি তখন দরজার সামনে দাঁড়িয়ে, তার চোখ স্থির, মুখে কোনো আবেগ নেই। ছায়ার মুখ এখনো অস্পষ্ট, কিন্তু তার পাশে তখন আরেকটি ছায়া তৈরি হচ্ছিল। আমি চিৎকার করে উঠলাম, না, ও চুক্তি চাইছে, ও আবার কাউকে নিতে এসেছে। বড় মেয়েটি দৌড়ে ছোট মেয়েটিকে জড়িয়ে ধরল। সে কাঁপছে কাঁপছে আর বলছে, ওদের নিয়ে যা, আমাকে ছেড়ে দে, শুধু আমার বোনকে ছেড়ে দে। ছোট মেয়েটি ধীরে বলল, না দিদি, আমি তোদের রক্ষা করতেই এসেছি, শেষবারের মতো। আমি তখন দরজার সামনে এসে দাঁড়ালাম। ও চুক্তি পেয়েছে, কিন্তু তোমরা জানো না এই চুক্তির শেষে কি আছে। ঘরের বাতি নিভে গেল হঠাৎ। চারপাশে নিস্তব্ধতা, শুধু একটা শব্দ, ধ্বনি, ধ্বনি, ধ্বনি। বাইরের আকাশে তখন সূর্যের প্রথম আলো, কিন্তু ছায়াগুলো এখনো আছে, তারা এখন আরো কাছে। চুক্তির শেষ নেই, শুধু শুরু হয় নতুন করে, নতুন কারো ছায়া ধরে।